সকাল হয়েছে এ কথা বলছে পাখি, বলছে সূর্য, বলছে আকাশ। সব সাক্ষী প্রমাণ নিয়ে সূর্যমামা যখন পূর্ব আকাশে উঁকি দেয় তখন হৃদির চোখে রোদের এক ঝলকান এসে পড়ে। হৃদি একটু নড়তে গেলে শরীরে ব্যথা অনুভব করে। হৃদির চোখ খুলে পাশে আরহামকে দেখতে পায়। কি মিষ্টি দেখা যাচ্ছে। ওকে এত সুদর্শন লাগে, মায়াবী। হৃদির কালকে রাতের কথা সব মনে পড়তে থাকে। হৃদির মনে পড়ে হৃদি কাল কীভাবে আরহামকে টেনে ধরেছিল। হৃদি ভীষণ লজ্জা পেয়ে যায়। কিন্তু কাল হৃদি এমন কেন করছিল? হৃদির কাছে উত্তর নেই। তবে এখন আর এসব ভেবে লাভ নেই। এখন তাকে যেতে হবে ওয়াশরুমে। শুয়ে থাকলে যে আর হচ্ছে না। হৃদি আরহামের মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে উঠে বসে। কিন্তু হৃদির পেটে ভীষণ ব্যথা করছে। হৃদি নামতে গিয়ে ঠাস করে পড়ে যায়। কিছু পরের শব্দ শুনে আরহাম লাফিয়ে ওঠে। আরহাম দেখে সে যে বালিশে শুয়েছিল সেই বালিশ নিচে পড়ে আছে। আরহামের ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদিও ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। আরহাম কিছুক্ষণ পর শব্দ করে হেসে দেয়। হৃদির চোখে পানি চলে আসে। সে এখানে পড়ে গেছে আর উল্লেখ কিনা হাসছে। জান, সরি, আমারই ভুল। তোমাকে আমার ওয়াশরুমে দিয়ে আসা উচিত। আরহাম উঠে হৃদিকে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে। আমার মাথায় ব্যথা পেয়েছি। আরহাম হৃদির কিউট ঠোঁটে চুমু খায়। সমস্যা নেই, আমি ওষুধ দিয়ে দেব, ঠিক হয়ে যাবে। হৃদির মনে হচ্ছে না আরহাম তাকে জোর করে বিয়ে করেছে। হৃদি আরহামের সব কাজ পর্যবেক্ষণ করছে। আরহাম নিজ হাতে হৃদিকে গোসল করিয়ে আয়নার সামনে এনে দাঁড় করায়। হৃদি তাকিয়ে আছে আরহামের দিকে। আরহাম হৃদির চুল শুকাচ্ছে। সামনে তাকান ম্যাডাম, আমাকে অনেক দেখা যাবে, সারা জীবন পড়ে আছে। হৃদি লজ্জা পায় বটে, তাই চোখ সরিয়ে সামনে তাকায়। আয়নার মাঝে হৃদি দেখে তার গলায় আরহামের সুন্দর দাঁতের করা আর্ট আলচে বর্ণ ধারণ করেছে। হৃদিকে একটা জামা পরিয়েছে আরহাম। জামাগুলো সব কালকে আনা। হৃদির চুল শুকিয়ে হৃদিকে নিয়ে রুমে আসে আরহাম। নিচে যাবে আমার সঙ্গে খেতে, নাকি উপরে নিয়ে আসবো খাবার? গোসল করার পর হৃদির যন্ত্রণা আরও একটু কমেছে। তাই হৃদি বলে, না, চলো নিচে যাই। আরহাম নিজে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নেয়। এরপর সে হৃদিকে নিয়ে নিচে চলে আসে। মিস্টার এবং মিসেস খান দুজন একটু আগে নিচে এসেছে। সব সার্ভেন্ট ব্রেকফাস্ট সার্ভ করছে। আরহাম হৃদির হাত ধরে নিচে এসে বসে। মিস্টার খান হৃদিকে সহ্য করতে পারেন না। হৃদিও ভালো বুঝে এই বিষয়টা। মিস্টার খান ব্রেকফাস্ট প্লেট নিতে নিতে আরও চোখে তাকাচ্ছে তিনি। তার প্রচণ্ড রাগ হচ্ছে। সে তার ছেলের জন্য বিজনেস ডিল সাজিয়ে রেখেছিল, অথচ এই মেয়েটা হুট করে চলে এসেছে। মিসেস ইউনসু স্বামীর মনের কথা বেশ ভালোই বুঝতে পারেন। জাগি, আমাদের ছেলের বউ কি সুন্দর, তাই না? এবার শুধু দাদা দাদি হতে পারলেই হয়ে যাচ্ছে, তাই না? হৃদির মনে পড়ে যায় কালকে রাতের কথা। গাল তার অটোমেটিক লাল হয়ে যায়। এর মাঝে কে যেন পেছন থেকে বলে ওঠে, হ্যাঁ আন্টি ইউনসু, আমার মনে হয় এবার আমার আর আরহামের বিয়েটা করে নেওয়া উচিত। হৃদি হঠাৎ করে কেঁপে ওঠে। আরহামের চোয়াল শক্ত হয়ে আসে। এই রেজি নামের মেয়েটাকে তার মোটেই পছন্দ নয়। এই বাড়িতে এসে আরহামের সম্পর্কে এসব ফালতু কথা বলার সাহস শুধু ওই মেয়েটারই আছে। মিসেস ইউনসু পরিস্থিতি সামাল দিতে বলেন, রোজি, কেমন আছো তুমি? এসো এসো, আমাদের নতুন বউ দেখে যাও। নতুন বউ? হ্যাঁ, নতুন বউ। এই দেখো আমার হৃদি, আরহামের বউ। রোজি আগে থেকে যদিও সব জানে, তাও সে এমন ভাব ধরছে যেন সে কিছুই জানে না। আরহাম বিয়ে কবে করলো আন্টি? আঙ্কেল, এসব কি বলছে আন্টি? তুমি বলো না এসব মিথ্যা, বলো আঙ্কেল। আসলে রোজি, বাবাকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরহাম বলে ওঠে, আসলে রোজ, তোমাকে বিয়ে করার কথা আমার জীবনেও ছিল না। আমি এমন কোনো কমিটমেন্ট তোমাকে দেইনি। আমার স্ত্রী দিদি, দয়া করে এ বাড়িতে এসে আমার বউয়ের সামনে আমাকে নিজের হবু স্বামী বলে দাবি করবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হৃদি, উঠো, রুমে যাও। হৃদি উঠে দাঁড়ায়। আর তখন হৃদি প্রথম রোজির মুখ দেখে। অসম্ভব সুন্দর একটা মেয়ে। পোশাক তার ফিটফাট। দেখিয়ে বোঝা যাচ্ছে ভীষণ মেকআপ করে। হৃদি তো প্রাকৃতিকভাবে সুন্দর। মেকআপ সে খুব একটা পছন্দ করে না। হৃদির সামনে রোজিকে দেখলে যদিও রোজি সুন্দর বেশি, তাও সবাই হৃদিকেই বেছে নেবে, কারণ মানুষ মেয়েকে কিছু পছন্দ করে না। আরহাম হৃদির হাত ধরে ওকে নিয়ে উপরের দিকে চলে যায়। মিসেস ইউনসু হাসে আর আরও চোখে মিস্টার খানের দিকে তাকায়। তিনি রেগে ফেটে যাচ্ছে। মিসেস ইউনসুও চলে যায় নিজের রুমে। আঙ্কেল, এই মেয়েটার জন্য আরহাম আমাকে পাত্তা দিচ্ছে না। চিন্তা করিস না মা, এই মেয়েকে আমরা তাড়িয়ে দেব। তোর সাহায্য লাগবে, যার জন্য তোকে আমি ডেকেছি এ বাড়িতে। পারবি না থাকতে? হ্যাঁ পারবো। তবে মিস্টার খানের মাথায় ঠিক কী চলছে? অফিসে বসে নিজের কাজ করছে আরহাম, তবে মাথার ভেতর ঘুরছে একটা বিষয়। রোজি আর ওর বাবার দ্বিতীয় টার্গেট কি সেটা ভাবছে আরহাম। এর মাঝে রুমে আসে জংসুক। স্যার। হ্যাঁ স্যার, আপনি যা জানতে বলেছিলেন বলো। স্যার। আরহাম জংসুকের দিকে তাকিয়ে আছে। স্যার। আরহাম হাসে।
ওই হাসিতে ভীষণ গভীরতা লুকিয়ে আছে, যে কেউ শুনলে তার শরীরে পশম দাঁড়িয়ে যাবে। এমন সময় আরহামের ফোনে নোটিফিকেশন আসে। খানবাড়ির একটা ল্যান্ডলাইন আছে, যেটা কমন নাম্বার। সেই ল্যান্ডলাইনে একটা টেলিফোন আরহামের রুমেও আছে। আরহামের রুমে সব কিছুই আরহামের নিয়ন্ত্রণে থাকে। কেউ যদি ল্যান্ডলাইনে ওর রুম থেকে কথা বলে, সেটাও রেকর্ড হয়ে যায়। আরহাম ভ্রুকুচকে সেটা ওপেন করে। রিদি কারোর সঙ্গে কথা বলছে। রিদি বসেছিল বিছানায়। হঠাৎ করে রুমের কোনায় রাখা ফোনটা বেজে ওঠে। রিদি প্রথম ভয় পেলেও পরে গিয়ে সেটা ধরে। রিদি ভেবেছিল এটা হয়তো আরহাম, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে এটা ছিল নিহাত, রিদির বাবার বন্ধুর ছেলে। রিদির থেকে বয়সে একটু বড়, তবে ওরা বন্ধুর মতো। হ্যালো, কে? রিদি? হ্যাঁ। নিহাত ভাই আপনি? হ্যাঁ। বড় কষ্ট করে আরহাম খানের বাড়ির এই নাম্বারটা জোগাড় করেছি। রিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আব্বু কেমন আছে নিহাত ভাই? ভালো নেই রিদি, আমরা তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। কিছুতে লাভ নেই, ও আমাকে কোথাও যেতে দেবে না। আমি চাই না আমার জন্য তোমাদের সমস্যা হোক। তোমরা প্লিজ এসব করো না। আব্বুকে একটু দিবা নিহাত ভাই? চাচা তো এখন আমার কাছে নেই। আমি কাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় পাইনি। এই মাত্র এই নাম্বার পেলাম, কিন্তু এতে যে তোমাকে পাবো ভাবিনি। আব্বুকে বললো আমি ভালো আছি, চিন্তা না করতে। তুমি চিন্তা করো না রিদি, তোমাকে ওখান থেকে বের করে আনবো আমি। বলতে বলতে ফোন কেটে যায়। রিদির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। আজ 3 দিন সে বাবাকে দেখে না। কালও কথা বলতে গিয়েই অত কিছু ঘটে গেছিল। আরহাম নিজের হাতে থাকা ফোনটা ছুঁড়িয়ে মারে। হাউ ডিয়ার শি! আরহাম প্রচণ্ড রেগে গেছে এই মুহূর্তে। রিদির নিহাদের সঙ্গে কথা আরহামের সঙ্গে অন্য একজনে শুনে নেয়, আর সেটা অন্য কেউ নয়, রোজি। কান থেকে ফোনটা রেখে রোজি সামনে তাকায়। আরহামের থেকে তাহলে রিদিকে দূরে রাখার ভালো একটা উপায় পেলাম। রিদির গ্রামেই আমাকে সার্চ করতে হবে। রোজির মুখে শয়তানি হাসি। আরহামের অফিসের কাজে সারাদিন ব্যস্ত ছিল। সে পারেনি বাড়িতে যেতে। তার থেকে বড় কথা চায়নি, কারণ সে বাড়িতে গেলেই রাগ অবস্থা রিদিকে কষ্ট দিত। রিদিও সারাদিন রুমে ছিল। সার্ভেন্ট দুপুরের খাবার দিয়ে যায় রিদিকে। কিন্তু এখন আর এই সোনার খাঁচায় বসে থাকতে মন চাইছে না। এই বাড়িতে সুন্দর একটা গার্ডেন আছে। রিদি পাশ থেকে ওড়না জড়িয়ে আয়নার সামনে আসে। চুলগুলো আস্তে নিয়ে চলে আসে। নিচে মিসেস ইউনসুহো গার্ডেনে ছিলেন। রিদি গুটি গুটি পায়ে গার্ডেনের দরজা ঠেলে চলে আসে। রিদি, এদিকে আয়মা। রিদি শাশুড়ির কাছে গিয়ে বসে। গার্ডেনের এক পাশে একটা দোলনা। বাইরে শীত শীত আবহাওয়া। রিদি ভালো করে ওড়না জড়িয়ে নেয়। শীত লাগছে? রিদি মাথা নাড়ায়। না, এখনই কফি আনবে আঞ্জু, অপেক্ষা কর। কিছুক্ষণের মাঝে একটা সার্ভেন্ট কফি এনে ওদের সামনে দেয়। রিদি আর মিসেস ইউনসো দুজন মিলে গল্প করতে করতে বিষয়টাকে এনজয় করে। রিদির এই বাড়িতে শুধুমাত্র তার শাশুড়ির সঙ্গে ভালো অনুভব করে। গার্ডেনের দরজা লাগিয়ে ভেতর থেকে কিছু দেখা যায় না। আরহাম বাড়িতে এসে সোজা রুমে চলে যায়, কিন্তু সেখানে রিদিকে না দেখে মনের মাঝে কী সব উল্টাপাল্টা খেয়াল আসছে। মেয়েটা কি পালিয়ে গেল? কিন্তু কিভাবে? ওর সিকিউরিটি যে টাইট। আরহাম অফিসের জামা পরা অবস্থায় আবার নিচে চলে আসে। তবে এবার মিসেস ইউনসু আর রিদি দরজা ঠেলে বাসার ভিতরে আসছিলেন। আরহাম তা দেখে থমকে যায়। সাথে প্রচণ্ড রাগ হতে লাগে আরহামের। সে রিদির হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগে। আরে আরহাম, এটা কী রকম ব্যবহার? আমি এখানে আছি। মায়ের কথা শুনে আরহাম পেছনে ফিরে তাকায়। তবে কিছু বলার আগে আরহামদের বাড়িতে কেউ প্রবেশ করে। রিদি তাকিয়ে আছে সেদিকে। ইনি আবার কে? আরহামের মতো এরকম ফিটফাট পোশাক তার, দেখতে যদিও লম্বা সুদর্শন। রিদি ভাবছে এটাকে। ছেলেটা এগিয়ে আসে আরহামের সামনে। হ্যালো ব্রাদার। অতিথি বাড়িতে আসলে ওয়েলকাম করতে হয়। এটা কি আমাদের ভাবি কোনোভাবে? হাই, আমি ইরফান খান। নাইস টু মিট ইউ। ইরফান রিদির দিকে হাত বাড়িয়ে দেয়। এক রোজি কি কম ছিল, এখন ইরফান হইল। আমার ছেলেটাকে এরা শান্তি দিবে না। মিসেস ইউনসু মনে মনে কথাগুলো বলেন। তবে নিরিবিলি পরিবেশ হঠাৎ করে আরামের চিৎকারে গরম হয়ে ওঠে। ভেতরে যাও রিদি, আমি না বলা পর্যন্ত রুম থেকে বের হবা না। রিদি কেঁপে ওঠে। এদিকে রিদির হাত আরাম এত জোরে ধরেছে রিদির হাত ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ছাড়ুন। আরাম ছেড়ে দেয় রিদির হাত। রিদি উপরে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। রিদির খারাপ লাগছে ভীষণ। আরহাম শুধু ওকে বকে। জীবনে ওর বাবা কখনো ওকে এইভাবে বকেনি। এই আরহাম এই পর্যন্ত রিদিকে ঠিক যতবার বকেছে, রিদি ওর পুরো জীবনে এতগুলো বকুনি শোনেনি। আরহামের সামনে বসে আছে ইরফান। দুজনের মুখেই কোল্ড একটা এক্সপ্রেশন। কি চাই? আরহামের কথা ইরফান আরহামের দিকে তাকায়। যা চাই দিবি কি? কি চাই তাই বল। ভাবি। ভাবির পরের কথাটুকু বলার আগে আরহামের চোখ ইরফানকে গিলে খাচ্ছে বলে মনে হচ্ছে। ইরফান বলে, কুল বস, কুল। আমি তো জাস্ট বলতে চাইছিলাম ভাবি অনেক সুন্দর। আমার স্ত্রী যাই হোক না কেন তা তোর মুখে শুনতে চাই না।
ওকে বস, সমস্যা নেই। আমি এখানে হৃদয়পুর গ্রাম সম্পর্কে একটা তথ্য দিতে এসেছিলাম। দয়া করে দ্রুত বল। ভাই, তুই তো পারলি না গ্রামটাকে কিনে দিতে, তাই প্রজেক্টটা আমার কাছে এসেছে। আমি ওই গ্রামটা এখন কিনে দেব। এত বড় জিত আমার, তাই ভাবলাম তোকে বলি। তোকে না বলে আমি তো কোনো কাজ করি না, তাই না? গো ফর ইট। আরাম খান থাকতে ওই গ্রামের কিচ্ছু হবে না। যদি পারিস গিয়ে দেখ। আরাম আর কিছু না বলে উপরে চলে আসে। ইরফান আরামের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওটা আমারই হবে, তোর যা সব আমার হবে, তোর বিবি জানো। কথাটা বলে ইরফান সেখান থেকে চলে যায়। মিসেস ইউনসু রান্নাঘরে এসে খাবার বুঝিয়ে দিচ্ছিলেন। এমন সময় রুজি আসে সেখানে। আন্টি। হ্যাঁ বলো। আন্টি, ইরফান ভাই কেন আপনাদের সঙ্গে থাকে না? আমি তো শুনেছি উনি আঙ্কেলের রুমে যাও। রুজি এসব নিয়ে কথা বলতে চাই না। আসলে আন্টি, মিসেস ইউনসু রোজির দিকে তাকায়। বোঝা যাচ্ছে তিনি রেগে আছে। রোজি আর সাহস করে কিছু বলতে পারল না, চলে গেল সেখান থেকে। রুমে এসে রিদিকে বসে থাকতে দেখে আরামের কেমন যেন আরও রাগ হচ্ছে। সে গিয়ে রিদির হাত ধরে ওকে বিছানায় ফেলে। রিদি বেশ ভয় পায় আর ব্যথাও পায়। আরাম রিদির উপরে চলে আসে। নিচে কেন গেছিলি? আমি তো শুধু আম্মার সঙ্গে কথা বলছিলাম। আমি কিছু করিনি। আরাম রিদির গাল দুটো শক্ত করে হাতের ভিতর নিয়ে আসে। রিদির চোখ গড়িয়ে পানি পড়ছে। কোথাও যাবি না। তুই আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না। এ ঘর থেকেও বাইরে যাবি না। ওর চোখ তোর শরীরটাকে দেখছিল। আমার ভালো লাগছিল না। বুঝতে পেরেছিস তুই? নাকি আরও বোঝাবো? বল জান, বল। বুঝতে পেরেছি। আরহাম রিদির মুখ থেকে হাত সরিয়ে রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদির চোখ বন্ধ করে আরহামের সব অত্যাচার সহ্য করছে। কিছুক্ষণ পর আরহামের রাগটা একটু কমে। আরহাম রিদির ঠোঁট ছেড়ে দেয়। রিদির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আরহাম রিদির ঠোঁটে হাত দিয়ে রক্ত মুছে দেয়। রিদি ব্যথার চোখ বন্ধ করে নেয়। আরহাম রিদির গলায় মুখ গুজে। রিদি কিছু বলছে না, তবে আরহাম তার কাজে সচল। সে রিদির জামাটার নিচে সরবে এমন সময় তার মনে পড়ল রিদির হয়তো খায়নি এখনও। তাই আরহাম রিদির উপর থেকে উঠে যায়। যাও, ফ্রেশ হয়ে এসো, খাবার খেতে হবে। রিদি মুখ ফিরিয়ে নেয়। বিছানার অন্য পাশে গিয়ে কম্বল টেনে আরহামের দিকে পিঠ করে শুয়ে পড়ে। আরহাম বুঝতে পারে সবটাই, তবে সে কিছু বলে না। নিজে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় বদলে আসে। তারপর ডিনার পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর মেড এসে ওদের খাবার দিয়ে যায়। রিদি চোখ বন্ধ করে সেভাবে শুয়ে থাকে। আরহাম রিদির কাছে এসে রিদিকে পাজো কোলে তুলে নেয়। ছাড়ুন আমাকে। ছাড়বো না। ছাড়ুন। আরহামের উপর কথা বলার সাহস রিদির নেই। আরহাম নিজের হাতে রিদিকে খাইয়ে দেয়। খাবারটাও রিদির প্রিয় ছিল, গরুর মাংস আর ভাত। রিদি না করে না। এমনিতেও এদের কিছু বিদেশি খাবার যা রিদির পছন্দ নয় মোটেই। রিদি খেতে খেতে বলে, একটা কথা বলবো? আমার জন্য কি বাঙালি রান্না করা যায় না? যদি না যায় তবে রান্না আমি করবো না। আমাকে শুধু জিনিসপত্র এনে দিবেন। আরহাম রিদির দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যিই খাবারে কষ্ট করছে। তার স্ত্রী খাবারে কষ্ট করছে ভাবতেই অবাক লাগছে। কাল থেকে নতুন শেফ আসবে, তোমার জন্য সব রকম বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে। রিদি খুশি হয়ে যায়। রিদির হাসি এত মিষ্টি। আরহাম এই প্রথম ওর হাসি দেখল। ভীষণ মায়াবী। আরহাম রিদির হাসি গালে চুমু খায়। রিদি খাবার বাদ দিয়ে আরহামের দিকে তাকায়। কি হলো, খাও। রিদি আর কিছু বলে না, খেয়ে নেয়। খাওয়া শেষ হলে রিদি গিয়ে বিছানার এক কোনায় শুয়ে পড়ে। আরহাম রিদিকে খাইয়ে বেরিয়ে গেছে আর আসেনি। রিদি শুয়ে ঘুমিয়ে যায়। এমনি মেয়েটা ঘুম কাতর, ভীষণ ঘুমাতে জানে। ঘুমালে আর কিছু টের পায় না। আরহাম নিজের অফিসের কিছু আর্জেন্ট কাজে ব্যস্ত ছিল। আরহামের স্টাডি রুমে ওর পারমিশন ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। রাত অনেক গভীর হয়েছে। আরহাম নিজের কাজে প্রায় শেষ প্রান্তে। এমন সময় রুমের দরজা ঠেলে একজন প্রবেশ করে। আরহাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। রোজিকে দেখে মেজাজটা বেঁকে যায়। রোজি এই ঠান্ডার সময় একটা শর্ট নাইট ড্রেস পরে আছে। তার গলাটা কতটা ডিপ। এইরকমভাবে সেজে যদি রিদি আরহামের সামনে আসতো, আরহাম নিশ্চিত ওর কন্ট্রোল হারিয়ে ফেলতো। রোজি ভীষণ সেক্সি মুডের সাথে আরহামের দিকে এগোচ্ছে। তবে আরহাম ওর দিকে এক নজর তাকিয়ে নিজের চেয়ার থেকে উঠে সোজা দরজার দিকে চলে আসে। আমার পারমিশন ছাড়া আমার স্টাডি রুমের আশেপাশে আসলে এরপর থেকে এ বাড়িতে থাকার আশা ছেড়ে দিও। আজ প্রথমবার, তাই ছেড়ে দিলাম। কথাটা বলে আরহাম বেরিয়ে যায়। রোজি যা ভেবে এসেছিল সব গুলিয়ে যায়। রোজি ভীষণ রেগে নিজের রুমে চলে যায়। আরহাম রুমে এসে রিদিকে ঘুমোতে দেখিয়ে রিদির কাছে এগিয়ে যায়। মেয়েটা ঘুমিয়ে আছে। আরহাম রিদিকে রোজির পরা পোশাকটায় কল্পনা করতে থাকে। আরহামের সব কিছু গুলিয়ে যাচ্ছে। শুধুমাত্র কল্পনাতেই এই মেয়ে তাকে শক্ত কাঠ বানিয়ে দিয়েছে। আর সত্যি হলে কি হবে ভাবতেই শিউরে উঠছে আরহাম। আরহাম রিদির কাছে গিয়ে রিদির পাশে শুয়ে পড়ে। রিদি এখনও ঘুম। আরহাম রিদির গলায় নাক ডোবায়। রিদিও ঘুমের মাঝে আরহামের দিকে ঘুরে আরহামকে জড়িয়ে ধরে। এটা আরহামের চাওয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে। রিদির গালে চুমু খায় আরহাম। রিদির কোনো হুঁশ নেই।
আরাম ধীরে ধীরে এক হাত রিদির জামার ভেতর নিয়ে যায়, জামার ভেতর দিয়ে রিদির বুকে হাত নিয়ে যায়। রিদি একটু নড়ে চড়ে ওঠে, তবে আরামের কোনো থামাথামি দেখা যাচ্ছে না, সে তার মতো কাজ করে যাচ্ছে। আরাম খেয়াল করলো রিদির জামাটা তাকে বড্ড বাধা দিচ্ছে। এখন তার আর তার শখের নারীর ভেতর একটাই দেয়াল, সেটা হলো এই জামাটা। আরাম ঠিক করে কাল থেকে তার বউকে সে রাতে নাইট ড্রেস পরে শুতে দেবে, এইসব পরতে দেবে না। আরাম রিদির জামাটা এক পাশ থেকে সরিয়ে নেয়, রিদির ঘাড়ে মুখ গুজে নেয়। রিদির আরামের ছোঁয়ায় কেঁপে ওঠে। রিদি আরামের অত্যাচারে আর ঘুমে থাকতে পারল না। সে চোখ খুলে দেখে আরাম তার উপরে নিজের বিচরণ চালাচ্ছে। ওহ ছাড়ুন, কেন কেন মানে? রিদি চোখ রসগোল্লা করে আরামের দিকে তাকায়। তুমি আমার বউ, তোমায় ছোঁয়ার অধিকার আমার আছে। রাত অনেক হয়েছে, আমার ঘুম পাচ্ছে, কিন্তু আমার চোখে তো ঘুম নিয়ে যান। না, ঘুম আছে, ঘুমান আপনি। রিদি আরামকে টেনে শুয়ে দেয়। আরামের চোখে হাত দিয়ে বলে, ঘুম আছে? না, ঘুম নেই। আরাম রিদির উপরে চলে আসে। ছাড়ুন প্লিজ। জানো কি হয়েছে? কি? রোজি আমার স্টাডি রুমে এসেছিল সুন্দর একটা শর্ট ড্রেস পরে। ওকে এত সেক্সি লাগছিল, কিন্তু ওকে পাত্তা না দিয়ে আমি রুমে চলে এসেছি। এখন মনে হচ্ছে ভুল করেছি, ওকে পাত্তা দেওয়া উচিত ছিল। কি বলো, যাই ওর কাছে? আরাম কথাটা বলে যখনই রিদির উপর থেকে উঠতে যাবে তখনই রিদি আরামকে টেনে নিজের কাছে নিয়ে আসে। না, যাবেন না। কেন? যাই না। গেলে কি সমস্যা? না, সমস্যা নেই। সেটাই বলছি, সমস্যা নেই, যাই। আমি ওই সমস্যার কথা বলিনি, আমি বলেছি আমার সমস্যা নেই। কি বললে যান? আবার একটু পরিষ্কার ভাষায় বলো। আমার সমস্যা নেই। আর আমার রিদিকে টিস করে না। রিদির ঠোঁট আঁকড়ে ধরে। গভীর চুমুতে রিদিও কেমন মাতাল হয়ে যাচ্ছে। রিদির আজকে ওষুধ ছাড়ে মাতাল মাতাল ঠেকছে। আরাম রিদিকে চুমু খাওয়া অবস্থায় জামা খুলে ফেলে এক পাশ থেকে। রিদি কেঁপে ওঠে। আরাম রিদির ঠোঁট ছেড়ে উঠে বসে। রিদি নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। এতে করে ওর বুক ওঠানামা করছে। আরাম তার ব্যক্তিগত নারী রূপে মুগ্ধ। রিদির সামনে পুরো দুনিয়ার সব নারী ফ্যাকাশে তার কাছে। এই শান্তি সে চিরজীবন পেতে চায়। রিদির অন্তর্বাস খুলে ফেলে আরাম। মেয়েটার শরীর শীতে কুঁকড়ে ওঠে। আরাম কমফোর্টটা টেনে দুজনের উপরে দেয়। রিদির গলা চুমু খেতে খেতে আরাম রিদির পুরো শরীরে নিজের দাঁতের কারুকাজ আঁকতে থাকে। রিদি শব্দ করে ওঠে বারবার। ওই শব্দ আরামের কানে কোনো রোমান্টিক মিউজিকের মতো বাজে। মাই গার্ল, জাস্ট মাইন। স্লো। আরাম রিদির হাত দুটো নিজের এক হাতে বন্ধ করে নেয়। রিদির ঘেমে যাওয়া মুখটা আর এলোমেলো চুলগুলো যখন তার নিচে পড়ে থাকে তখন আরামের ভীষণ ভালো লাগে। এই দৃশ্য দেখার জন্য হলেও বারবার ব্যক্তিগত নারীকে সে নিজের কাছে চায়। আরামের চাওয়া আরও বাড়ছে রিদিকে দেখে, রিদির মায়াবী মুখখানা দেখে। আরাম খানেরও এমন অনুভূতি হয় কারোর জন্য, এটা সে ভাবতেও পারত না কিছুদিন আগ পর্যন্ত। মেয়েটা তার জীবনে একটা বীজ বুনে দিয়েছে, যা থেকে গাছের বাহারে পুরো একটা গার্ডেন তৈরি হয়েছে। আরাম চাইলেও সে গাছ উপড়ে ফেলতে পারছে না। রাতের শেষ প্রায়। এমনি থেকেও আরাম রুমে এসেছিল প্রায় রাত 2টার সময়, আর তখন থেকে রিদিকে জ্বালিয়ে মারছে। ছাড়ুন, আর হচ্ছে না। আরাম এবার রিদিকে ছাড়ে। যদিও নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে, তাও প্রিয়তমার প্রথম প্রথম কষ্টের কথা চিন্তা করে আরাম রিদিকে ছেড়ে দেয়। ঠান্ডার সময়, এখন ঠান্ডা পানি দিয়ে রিদি মোটেই গোসল করতে চায় না। না, তোমায় আমি ঠান্ডা পানিতেই চোবাবো। না প্লিজ। রিদির কান্না কান্না চোখ দেখে আরাম নিজের হাসি কন্ট্রোল করতে পারে না। রিদির চোখে চুমু খায় আরাম। গিজার আছে, কত গরম লাগবে পানি? কথাটা বলে আরাম রিদিকে নিয়ে বাথটাবে বসিয়ে দেয়। গরম পানি পেয়ে রিদির চোখ বন্ধ করে নেয়। আরাম রিদিকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। রিদিকে পাজো কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। নিজেও রিদির পাশে শুয়ে পড়ে। রিদি সেই কখন ঘুমিয়ে গেছে, আর রিদিকে বুকে নিয়ে আরামও ঘুমিয়ে যায়। অন্যদিকে রোজির ফোনে একটা আলাদা নাম্বার থেকে ফোন আসে। রোজি সেটা দেখে ফোনটা পিক করে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো। আপনি কে? আমাকে চেনা আর না চেনা দুটোই সমান, তবে আপনার সঙ্গে আমার একটা কোলাপ হতে পারে। কিসের কোলাপ? অবশ্যই একটা কাজের কোলাপ। কে আপনি? ইরফান খান। ও, তা মিস্টার ডুপ্লিকেট খান, বলুন কি কোলাপ? ডুপ্লিকেট খান নয়, আমারও ততটাই অধিকার আছে যতটা আরহামের আছে। আমার তো সেটা মনে হয় না। যাই হোক, আপনি যেহেতু ফোন করেছেন অবশ্যই কোনো কারণ আছে। কারণ তো আছে, কারণ অবশ্যই আছে। আসলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। মন্দ বলেননি, কিন্তু মন্দ বলাটা আমার স্বভাবে নেই। ঠিক আছে, কাল তাহলে দেখা করি। দেখা করি, কাল দেখা করি। ওকে, বাই বাই। রোজি হাসে। বাহ, আমার রাস্তা এখন আরও সোজা। বাবাকে বিষয়টা জানাতে হবে। রিদিকে ঘুম রেখে আরাম অফিসে চলে আসে। রিদির জন্য আসার সময় একটা চিরকুট রেখে যায়। কালকে রাতের পর আরাম ভেবেছে রিদিকে একটু আদরে বোঝাবে, হয়তো রিদি ওকে মেনে নেবে। আর বিয়ে হলে দুটো মানুষের আত্মা একসাথে মিশে যায়। আরাম খুশি খুশি অনুভব করছে নিজ থেকেই। কেবিনে বসে নিজের কাজ করছিল আরাম, এর মাঝে জংশুক আসে। স্যার,
জংশুক: বলো স্যার। জাহানের সব তথ্য বার করেছি, তবে জাহানের রুম থেকে কিছু জিনিস পেয়েছি। কি জিনিস? আসলে স্যার আসলে কি? আসলে সোজাসুজি বলো জংশুক। ম্যামের ছবি। ম্যাম? ইউ মিন পদ্মা? হ্যাঁ রিদি ম্যাম। ছবিগুলো দেখাও। আরামের কাছে ছবিগুলো দেয় জংশুক। আরাম জংশুককে যেতে বলে। তবে আশ্চর্যের ব্যাপার হলো জাহিনের কাছে রিদির ছবির সঙ্গে আছে কিছু চিঠি, যার তারিখ দেখাচ্ছে কালকের, এবং এটা রিদির হাতের লেখা। সেখানে স্পষ্ট জাহিনের সঙ্গে পালানোর প্ল্যান এবং রিদি জাহিনকে ভালোবাসে এসব নিয়ে লেখা। আরামের রক্ত টকবক করতে থাকে। এটা সম্ভব? কিভাবে সম্ভব? রিদিকে সে এক প্রকার বেঁধে রেখেছে, রিদিকে এক প্রকার আটকে রেখেছে। কালকে রাতের পর আরামের মনে হচ্ছিল রিদি ওকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে এসব কিভাবে হলো? ওর নাকের তল দিয়ে রিদির চিঠি কিভাবে পাঠালো? একটা সকাল রাতের দুঃখ ভুলিয়ে দেয়। যদি সত্যি আমরা কালো রাতের পর এমন একটা সকাল পেতাম যেখানে শুধুই আলো আর আগে সব কষ্ট মুছে আছে শুধু সুখ, তাহলে কি ভালোই না হতো? ঘুম থেকে উঠে নিজেকে একা বিছানা পায় রিদি। নিজেকে আরামের দেওয়া ভালোবাসার স্পর্শে পেয়ে বেশ ভালোই লাগে। রিদি চিন্তা করে নিজেকে আর কত কষ্ট দিবে, এর থেকে আরামকে একটু সুযোগ না দেওয়া যাক। রিদি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। সকাল 11টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। রিদি এসে দেখে আরহাম ওর জন্য চিরকুট রেখে গেছে। খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নাও, ভালো লাগবে। রিদি মৃদু হাসে, কিন্তু হঠাৎ করে দরজায় অনেক বেশি শব্দ হয়। রিদি কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে দেখে আরহাম রক্তিম দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে আছে। রিদি বুঝতে পারে না হয়েছে কি। রিদি আধভাঙ্গা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরহাম রিদির কাছে এসে রিদির চুলগুলো এক হাতে ধরে নিজের সামনে নিয়ে আসে। রিদিও ব্যথায় আহ করে ওঠে। আরহামের হাতে রিদির কিছু ছবি। আরহাম রিদির চুলগুলো আরও জোরে টেনে ধরে রিদির সামনে ছবিগুলো রাখে। কি এগুলো? বল, এগুলো কি? ছবি? আমার লাগছে। ছবি? তোর ছবি? তুই কাল জাহিনকে চিঠি পাঠিয়েছিস? না। আমি কিভাবে কাকে চিঠি পাঠাবো? আমি তো এই রুম থেকেও বাইরে যাইনি। মিথ্যা কথা। কাল তুই আমার সামনে বাইরে ছিলি। বিশ্বাস করুন। বিশ্বাস করব না। আরহাম খান কাউকে বিশ্বাস করে না। রিদির হাত কেটে গেছে। আরহামের ধাক্কায় রিদি মেঝেতে পড়ে গেছে। মার্বেল ফ্লোর পায়েও ব্যথা পেয়েছে রিদি। আরহাম রিদিকে তুলে বিছানায় ফেলে। রিদির হাত এবং পা দুটো বেঁধে দেয়। রিদির পা নিজের বেল্ট দিয়ে আর হাত হ্যান্ডকাপ দিয়ে। ভালোবাসা দেখেছিস মায়াবতী, তুই আমার হিংস্রতা দেখিসনি। তুই আমার খাঁচার পাখি, তোকে আমি বাঁচাবো, আমি মারবো, আমি ভালোবাসবো। আমি ছাড়া তোর অস্তিত্বের সাক্ষী কেউ নয় জান আমার। তুই মনে রাখিস কথাটা। তুই পদ্মা রিদি শুধুমাত্র এই আরহাম খানের। আরহামের এই হিংস্র রূপ দেখে রিদি ভয়ে কাঁপছে। সেই প্রথম দিনের মতো হিংস্র লাগছে তাকে। আরহাম রিদির পরনের পোশাক খুলে ফেলে, শুধু ইনার ছাড়া। রিদি বুঝতে পারছে না আরহাম কী করবে। আরহাম রিদিকে ওভাবে রেখে রুমের এসি ফুল স্পিডে দিয়ে দেয়। এমনি বাইরে ঠান্ডা, আর তার উপর এমন অবস্থায় রিদি 2 মিনিটে কাতর হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি কিছু। আরহাম কিছু শোনে না। দরজা বন্ধ করে পাসওয়ার্ড দিয়ে বাইরে চলে যায়। মিসেস ইউনসু দৌড়ে এসেছে ছেলের সঙ্গে, কারণ ছেলে তার ভীষণ রেগেছিল। তবে শেষ রক্ষা যে হয়নি সেটা তিনি বুঝতে পেরেছেন। আরহাম সোনা বাবা। রিদি কি করেছে? মম প্লিজ ডোন্ট ইউ ট্রাই টু হেল্প হার, আই উইল বার্ন এভরিথিং। আরহাম রেগে বেরিয়ে যায়। মিসেস ইউনসু জানে তার ছেলে নিশ্চিত এমন কিছু করেছে যা করা উচিত নয়, কিন্তু বিষয়টি তিনি বুঝতে পারছে না, কারণ তিনি কিছু জানেনই না। মিসেস ইউনসু পাশে তাকিয়ে দেখেন রোজি দাঁড়িয়ে, তার মুখে হাসি। মিসেস ইউনসু ভ্রুকুচকে বলেন, রোজি? জি আন্টি। তুমি কি কিছু জানো কি হয়েছে? কোন বিষয় আন্টি? আমি কিছু জানি না। তাহলে এত হাসছিলে কেন? আসলে আন্টি, আরহামকে রাখলে না ভীষণ হট লাগে, তাই তো হাসছিলাম। কথাটা বলে রোজি নিচে চলে আসে। মিসেস ইউনসু এর রোজির উত্তর পছন্দ হলো না। তিনি বুঝতে পারছেন সমস্যা কিছু তো ঘটিয়েছে রোজি, তবে তার স্বামীও যে তার কথা শুনছেন না এটাও রোজি জানে। মিসেস ইউনসু অনেক চেষ্টা করলেন দরজা খোলার, কিন্তু বেশিবার পাসওয়ার্ড দিলে রুমটা চিরতরে লক হয়ে যাবে। তখন আমও যাবে আর ছালাও। তাই তিনি নিজের রুমে চলে আসে। স্যার প্লিজ, অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলেছেন। আপনার অপনেন্ট এইটাই চায় আপনি দুর্বল হয়ে যান এবং সেই সুযোগে ওরা অ্যাটাক করুক। ছাড়ো জংশু, আমার প্রচুর রাগ হচ্ছে। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইরফান খান। আরাম জংশুকের দিকে তাকায়। ইরফান খান? হ্যাঁ, কাল ইরফান খান এসেছিল তার বাসায়। ইরফান খান কি? স্যার, ইরফান খান চাইছে আপনাকে দুর্বল করতে। জানেনই তো সবটা। জংশুক, এই চিঠির হ্যান্ড রাইটিং এবং হ্যান্ড প্রিন্ট টেস্ট করো জলদি। ওকে স্যার। আরামের যখন রাগ হয় তখন মাথায় কিছুই আসে না। ভালো মন্দ বিচার না করে ডিসিশন নেয়। কিন্তু রিদিকে ওর যে অবস্থায় রেখে এসেছে
প্রায় 2 ঘন্টা হতে চলল। আরহাম দৌড়ে গাড়িতে উঠে বাসার দিকে ড্রাইভ করে। রিদি অনেক চেষ্টা করেও কোনোভাবে হাত খুলতে পারেনি, না পেরেছে পা খুলতে। রুমের টেম্পারেচার কিছুক্ষণের মাঝে এতে চলে আসবে, কারণ বাইরে অনেক ঠান্ডা। রিদি জমে গেছে। রুমটা কোনো নর্মাল ফ্রিজের মতো কাজ করছে এখন। আমি কিছু করিনি। রিদির চোখ বন্ধ হয়ে যায়। রিদির সামনে আর কিছুই নেই, শুধু অন্ধকার। আরহামের গাড়ি রাস্তায় সবগুলো সিগন্যাল ব্রেক করেছে, তবে কারোর তাকে কিছু বলার সাহস নাই। সে তার মতো করে চলে গেছে নিজের বাড়িতে। গাড়িটা জাস্ট রেখে আরহাম ভেতরে দৌড়ে আসে। মিসেস ইউনসু বসেছিলেন ড্রয়িং রুমে। ছেলেকে আসতে দেখে উঠে দাঁড়ায়, তবে আরহাম সোজা তার রুমে চলে যায়। রুমে এসে আরহামের সামনে দৃশ্য দেখে আরহাম ভয় পেয়ে যায়। রুমটা কোনো নর্মাল ফ্রিজের মতো হয়ে গেছে, রিদির সেন্স নেই। আরহাম দ্রুত এসি বন্ধ করে দেয়। রিদিকে কমফোর্ট জড়িয়ে অন্য রুমে নিয়ে আসে। হিটার অন করে দেয় আরহাম। মিসেস উইন্সো ছেলের পেছন পেছন আসেন। ও মা, প্লিজ গরম কাপড় এনে দাও। মিসেস উইন্সো গিয়ে রিদির জন্য কাপড় নিয়ে আসে। আরহাম রিদির হাত পা খুলে দেয়। রিদিকে ওঠানোর চেষ্টা করছে। ওঠো যান প্লিজ, চোখ খোলো, যান। কি হয়েছে? ওঠো প্লিজ। ডাক্তারকে কল কর আরহাম। হ্যাঁ ডক্টরকে বলবো। জামা কোথায়? এই যে। আরহাম দ্রুত জামা পরিয়ে দেয় রিদিকে জামা পরিয়ে সে দ্রুত ডক্টরকে কল করে। মিসেস ইউনসুও মেটকে দিয়ে গরম পানি হট ব্যাগে আনায়। সরিষার তেল দিয়ে রিদির হাতে পায়ে মালিশ করে দেয়। কিছুক্ষণ পর রিদির শরীরের টেম্পারেচার কিছুটা ঠিক হয়, কিন্তু রিদি চোখ খুলে না। ডক্টর এসে রিদিকে স্যালাইন ধরে দেয়। রিদির চোখ মুখের দিকে তাকালে কষ্ট হচ্ছে আরহামের। কি করে ফেলেছে রাগের মাথায়? পেশেন্টের অ্যাজমা আছে, ওনার শ্বাসকষ্ট হতে পারে। ওষুধ দিয়েছি, ওনাকে ঠান্ডা লাগতে দিবেন না। ওনাকে খাইয়ে দিবেন, ওনার শরীর দুর্বল। আশা করছি খুব তাড়াতাড়ি না হলেও ধীরে ধীরে উনি স্বাভাবিক হবেন। ডক্টর চলে যায়। আরহাম রিদির পাশে বসে পড়ে। আই এম সরি জান, আমি সত্যি বুঝতে পারিনি। নিজের রাগটাকে সংযত করো আরহাম, সব কিছু এভাবে হয় না। আমি মেটকে দিয়ে স্যুপ পাঠাচ্ছি, ওকে খাইয়ে ওষুধ দিয়ে দিস। মিসেস ইনশো চলে যায়। আরহাম রিদির পাশে বসে থাকে। তার যে ভুল ছিল ভীষণ বড় ভুল। সেইভাবে ভুল বুঝতে পারে না রিদিকে। প্রায় 2 ঘন্টা পর রিদি টিপ টিপ করে চোখ খুলে পানি। আরহাম রিদিকে পানি খাইয়ে দেয়। রিদির শরীরে প্রচণ্ড জ্বর। আরহাম রিদিকে কোনো মতে একটু স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রিদি কাঁপছে শীতে। আরহাম রিদিকে আরও একটা কমফোর্ট জড়িয়ে দেয়, তবে এতে করে আহামরি কাজ হচ্ছে না। আরহাম রিদিকে জড়িয়ে নেয় নিজের সঙ্গে। রিদির জ্বরের ঘরে আরহামকে জড়িয়ে নেয়। রিদির শরীরটা একটা আগুনের দলার মতো লাগছে। আরহাম তাও রিদিকে জড়িয়ে ধরে রেখেছে। আরহামের কঠিন ওই নয়ন জোড়া দিয়ে গড়িয়ে পড়ছে পানি। আরহাম রিদির এমন অবস্থা সহ্য করতে পারছে না। বুকের ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে। তবে এই মেয়ের জন্য এত কষ্ট কেন হচ্ছে তার? জংশুক সমস্ত ডিটেলস নিয়ে খানবাড়িতে আসে। তখন জংশুকের সামনে আসে রোজি। হাই মিস্টার জংশুক। হ্যালো মিস, খুব তাড়াহুড়ো লাগছে। তাড়াহুড়ো থাকলেও বা কি, না থাকলেও বা কি, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার কখনো হবে না। সরি, নাথিং। জংশুক চলে আসে উপরে। আরহামকে কল করে। আরহাম চাইছিল না কোনো রকম কথা বলতে কারোর সঙ্গে, তবে জংশুকের ফোন পেয়ে আরহাম ফোন পিক করে। স্যার বাইরে আসুন, আমি আপনার রুমের সামনে। ওয়েট। আরহাম ধীরে রিদির মাথা নিজের বুক থেকে নামিয়ে উঠে আসে। আরহামকে নিজের রুমের পাশে রুম থেকে বের হতে দেখে জংশুক একটু অবাক হয়। স্যার আপনি রুম চেঞ্জ করেছেন? সেসব কথা পরে হবে, তুমি এসো আমার সাথে। দুজন স্টাডি রুমে চলে যায় আরহামের। বলো। জাইন ছেলেটা ম্যামকে ভালোবাসে ঠিকই, তবে ম্যামের মনে কি আছে তা জানি না। তবে ম্যাম কখনো ওকে প্রশ্রয় দেয়নি। আর এ চিঠি যে নকল করেছে তাকে পায়নি, হয়তো মেরে ফেলেছে, তবে এটা ম্যামের নয়। জংশুক, আমার কেন জানি না মনে হচ্ছে অনেক বড় কিছু হতে চলেছে। স্যার রাগটাকে সামলান। আমার মনে হচ্ছে অনেক বড় কোনো সমস্যা হতে চলেছে। আমি রাজ্যের মহিপতি। আমার যাই হবে না কেন তারপরও আমি করি না। তুমি শুধু এটার দিকে খেয়াল রাখো আমার পরিবারের যেন কিছু না হয়। স্যার সিকিউরিটি কড়া করে দেওয়া হয়েছে, বাকিটা আরও কিছু লাগলে বলুন। সেদিন যে ইরফান এসেছিল, হ্যাঁ, ইরফানের উপর নজর রাখো। ওর প্রতিটা পদক্ষেপের দিকে নজর দিবে। আমার মনে হচ্ছে ইরফান কোনো সমস্যা ঠিক ঘটাবে। জি স্যার। অন্যদিকে রোজি জংশুকের থেকে ফাইলটা নিতে চেয়েছিল, তবে জংশুক ওকে পাত্তা না দেওয়ায় রোজি চলে আসে বাইরে, কারণ তার এখন গুরুত্বপূর্ণ মিট আছে। ক্যাফেতে বসে আছে ইরফান খান, সামনে রোজি। বলুন আপনার কী প্ল্যান? দেখো, আরহাম খান জানে আমি কিছু করতে পারি। আরহাম খানের এই সন্দেহ যতদিন থাকবে ততদিন কাজ করতে বড় বেশি অসুবিধা হবে। আমি চাই আরহামের মন থেকে এই সন্দেহ দূর করতে। সেটা কিভাবে? ইরফান সোজাসুজি রোজির চোখের দিকে তাকায়। প্ল্যান আছে, তবে সাহায্য লাগবে। করব। ইরফান খান আরহাম খানের সৎ ভাই। দুজনের ভীষণ চল আছে দেশে, তাই দুজনের প্রতিটা কাজে রিপোর্ট হয়।
আজ যেমন ইরফান দেশের বাইরে গেল সেই নিউজ সব টিভিতে দেখাচ্ছে। নিউজটা টিভিতে দেখছে আরহাম এবং জংশুক। দুজনের দৃষ্টি টিভি থেকে সরে দুজনের দিকে। স্যার, আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। আরহাম মৃদু হাসে। আমি আমার পদ্মার কাছে যাচ্ছি। আরহাম হৃদির রুমে আসে। হৃদি এখনও চোখ বন্ধ করে রেখেছে। আরহাম হৃদির পাশে আবার শুয়ে পড়ে। হৃদিকে বুকে টেনে নেয়। হৃদি আরহামের বুকে নিজেকে গুছিয়ে নেয়। হৃদির দুটো চোখে চুমু খায় আরহাম, সাথে হৃদির শুষ্ক ঠোঁটে। একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেছে মেয়েটার। ঠোঁট দুটো শক্ত হয়ে গেছে। আরহাম পাশের ড্রয়ার থেকে লিপ বাম নিয়ে হৃদির ঠোঁটে লাগিয়ে দেয়। হৃদির কপালে কপাল ঠেকায়। আই এম সরি। আরহাম হৃদির চুলে বিলি কাটতে থাকে। মিস্টার খান চেয়ারে বসে আছেন, তার সামনে রোজির বাবা। সামনে একটা মানুষ কফি দিয়ে গেল ওদের। মিস্টার খান কফি খাইয়ে আপ্যায়নটা না হয় পরেই করবেন। আগে আমাকে বলুন, আপনার দেওয়া কথার কি হলো? আরহাম কি করে অন্য কাউকে নিজের বউ বানিয়ে ঘরে আনতে পারে? ওদিকে আমার মেয়েটা কি হবে ওর? দেখুন, আমি আমার যথেষ্ট চেষ্টা করছি। আরহাম হঠাৎ করে মেয়েটাকে নিয়ে এসেছি। ছেলে মানুষের মন বোঝেনি তো, 2 দিনের বিষয়। আমি রোজির কাছে সব কিছুই শুনি মিস্টার খান। অনেক কিছু পরিবর্তন এসেছে আরহামের ভেতর। ও মেয়েটাকে চোখে হারায়। চোখে হারালেও সমস্যা হয়। আরহাম আজ প্রচুর রেগেছিল। মেয়েটাকে বিনা কারণে শাস্তি দিয়েছে। আমাদের শুধু এই বিষয়গুলোকে সক্রিয় করে তুলতে হবে। মেয়েটাও আরহামকে আহামরি ভালোবাসে না। মেয়েটাকে আরহাম জোর করেছে। দেখুন মিস্টার খান, আমি জানি না আপনি কি করতে চাইছেন, কিন্তু যা করা দ্রুত করুন, আর না হলে আমার মেয়ে এবং আমি 2 আপনার জীবন থেকে সরে দাঁড়াবো। কথাগুলো বলে রোজির বাবা চলে গেলেন সেখান থেকে। মিস্টার খান ভীষণ বিরক্তি নিয়ে বসে রইলেন খান বাড়িতে। সকাল সকাল হৃদির জ্বরটা একটু কমেছে। হৃদি ধীর সুস্থে চোখ খুলে তাকায়। পাশে দেখতে পায় আরহাম ঘুমিয়ে আছে। বসে বসে ঘুমাচ্ছে আরহাম। ওর হাতের পাশে পানির বোল আর কাপড়। বুঝতে বাকি রইল না সারা রাত হৃদির সেবা করেছে আরহাম। হৃদি দুটো চোখ আরহামের দিকে স্থির। কত সুদর্শন, কত মায়াবী। এই মুখশ্রী দেখে কেন জানি না ঘৃণাটা আসে না। খুব ভালোবাসতে মন চায়, কিন্তু ইচ্ছে করে না। উনি এত কঠিন কেন? এত কষ্ট কেন দেয়? ওনার কি হৃদয় একটুও মায়া নেই? ওনার কি কষ্ট হয় না? যেদিন বাবার বাড়ি থেকে এসেছিলাম আমি জানতাম আর হয়তো সেখানে ফেরা হবে না। আবার কোথাও কোথাও এ ভয়টাও ছিল, আরহামের যদি আমার উপর থেকে ভালো লাগা উঠে যায় তখন কি হবে? আমার জীবনটাই এমন হয়ে গেছে। এইভাবে বাঁচতে হবে বাকি জীবন। হয়তো এটাই নিয়তি। উনি আমার বাবাকে মেরে ফেলবে। আমার পক্ষে পালানো সম্ভব নয়। শুধু এ দেশে নয়, পুরো পৃথিবীর অনেকগুলো দেশে ওনার ক্ষমতা চলে। আমি বন্দী হয়ে গেছি। হৃদির কথাগুলো মনে মনের ছিল, মুখ ফুটে বলার সাহস নেই। আরহাম ধীরে ধীরে চোখ খুলে হৃদিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদির কপালে হাত রাখি। জ্বর কমেছে? ব্যথা করছে কোথাও? হৃদি উঠে বসতে চায়। আরহাম হৃদিকে সাহায্য করে। পদ্মা, জি, রেগে আছো? হৃদি আরহামের দিকে তাকায়। আরহাম হৃদির পাশে বসে হৃদির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। কি চাও বলো? ভুল যেহেতু আমার, আমি তোমাকে তুমি যা চাও তাই দেব। সত্যি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, বাবার কাছে যেতে চাই। আরহামের চোয়াল শক্ত হয়ে আসে। হৃদির হাত দুটো বিছানায় রেখে বলে, এর থেকে আমার জীবন চেয়ে নাও। শুধু দেখতে চাই, চলে আসব। আপনি নিয়ে চলুন, আবার নিয়ে আসবেন, সমস্যা নেই। আরহাম শীতল নয়নে হৃদির দিকে তাকায়। ঠিক আছে, তাই হবে। আগে সুস্থ হও। আরহাম উঠে আসতে নিলে হৃদি আরহামের হাত ধরে বসে। কি হয়েছে? সত্যি? আরহাম বসে হৃদির কপালে চুমু খায়। হৃদির চোখ বন্ধ করে নেয়। হ্যাঁ, সত্যি। আরহাম উঠে ওয়াশরুমে চলে যায়। হৃদি বসে থাকে বিছানায়। মাথাটা এখনও ভার হয়ে আছে। রোজি বসে আছে নিজের রুমে। ওর সামনে ব্রেকফাস্টের জন্য হরেক রকমের খাবার। রোজি বসে বসে খাবার খাচ্ছে। রোজির বাবা রোজির জন্য আলাদা করে একজন মেড রেখেছে, যে সবসময় রোজির সঙ্গে থাকে। মেয়েটা সব রকমের খবর রোজিকে এনে দেয়, সাথে রোজি সব কাজ করে। মেয়েটার নাম পাখি। পাখি? জি ম্যাম। আরহাম কোথায় আছে? নিজের রুমে শিফট হয়েছে? না ম্যাম, এখনও যায়নি। তুই শেষ কখন দেখেছিলি? এই তো আধা ঘন্টা আগে। এখন আবার যা। ঠিক আছে, যাচ্ছি। পাখি মেয়েটা রোজির রুম থেকে চলে আসে। মিসেস ইউনসু মেয়েদের দিয়ে খাবার নিয়ে হৃদির রুমের দিকে যাচ্ছেন। এমন সময় পাখিকে দেখে মিসেস ইউনসুকের একটুও ভালো লাগলো না। এই মেয়ে কোথায় যাচ্ছ? ম্যাম, কোথাও না। তুমি কি জানো না আরহামের রুমে ওর অনুমতি ছাড়া কারোর যাওয়া নিষেধ? ম্যাম, আই এম সরি। আর এমন ভুল হবে না। আমি চলে যাচ্ছি। এই মেয়ে শোনো। জি? তুমি রোজির পার্সোনাল মেড না? জি। আমার রুমে যাও তো, তোমায় দিয়ে একটু কাজ আছে। জি, ঠিক আছে। পাখি ভয়ে ভয়ে মিসেস ইউনসুয়ের রুমের দিকে চলে যায়। মিসেস ইউনসু রুমে খাবার নিয়ে আসে। আরহাম অফিসের জন্য তৈরি হয়ে বসে আছে। হৃদি আদর্শ হয়ে বসে আছে। আরহাম, কোথায় যাচ্ছিস? অফিস। মেয়েটা অসুস্থ। এম্মা, আই হ্যাভ সাম ওয়ার্ক, প্লিজ টেক কেয়ার অফ হার। ঠিক আছে, যা। আরহাম হৃদির দিকে তাকিয়ে চলে যায় বাইরে। হৃদির পাশে বসে মিসেস ইউনসু, কেমন আছিস মা এখন? ভালো আম্মু।
মিসেস ইউনসু সবাইকে ইশারা করতে সবাই সেখান থেকে চলে যায়। রুমে এখন ওরা একা। রিদি শাশুড়ির দিকে তাকায়। রিদি, আমি জানি আমার ছেলেটা তোমার সঙ্গে বড্ড অন্যায় করেছে। তোমার জায়গায় আমি হলেও হয়তো আরহামকে ক্ষমা করতাম না, কিন্তু আমার ছেলে যতটা কঠিন নিজেকে দেখায় ও ততটা কঠিন নয়। আমার শাশুড়ি অর্থাৎ আরহামের দাদি, ওনার মৃত্যুর পর আরহাম আরও বেশি কঠিন হয়ে গেছে। এই রুমটা আরহামের দাদির ছিল। মরে গেলেন কিভাবে? অনেক গল্প। তুমি এই বাড়ির বউ, আরহামের সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার তোমার আছে। আরহামের বাবার সঙ্গে আমার বিয়ের 7 বছর পর আরহামের বয়স তখন 5 বছর। তখন আরহামের বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে, যার পেটে একটা বাচ্চা ছিল। আমি সহ্য করতে না পেরে কোরিয়া চলে গেছিলাম। আরহাম ভীষণ একা হয়ে গেছিল তখন। মা হিসেবে আমি তখন আমার ছেলের কথা ভাবিনি। সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আরহামের সঙ্গে কথা বলতাম না। ছেলেটা আমার বড্ড কান্নাকাটি করতো, কিন্তু ওর বাবার উপর এতটাই রেগেছিলাম যে আমার ছেলেটার কান্না দেখেও এদেশে ফিরিনি। আরহামের দাদি ভীষণ ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসতেন। উনিও মানতে পারছিলেন না দ্বিতীয় বউকে। উনি অনেক চেষ্টা করেছেন তখন। আরহামকে উনি মানুষ করেছেন। ওনার জন্য শান্তি পেতাম আমি। ভাবতাম ছেলেটার কেউ তো আছে। এরপর আরহামের বয়স তখন 15। ওর বাবা শুধরায় না। তার দ্বিতীয় স্ত্রীর একজন ছেলে হলো, নাম ইরফান। সেদিন যে ছেলেটা এসেছিল ওটা আরহামের সৎ ভাই ইরফান। ছেলেটা হিংস্র হয়ে যায় তখন। পরদাদি মারা গেলে আমি দেশে আসি। তখন চিন্তা করলাম শক্ত হাতে সব কিছু সামলাবো। এখানে এসে ওর দ্বিতীয় বউকে বের করে দিলাম। আরহামকে সামলাতে শিখলাম, কিন্তু বুঝতে পারলাম ছেলেটা আমার বড্ড হিংস্র হয়ে গেছে। বাবাকে ভীষণ ঘৃণা করা শুরু করেছে। ওর দাদির মৃত্যুর পর ওকে কখনো কাঁদতে দেখলাম না। আমারই ভুল। তখন ওকে কোরিয়া নিয়ে গেলে হয়তো ছেলেটা আমার থেকে দূরে যেত না। তুমি আমার শেষ ভরসা। এই ছেলেটা বড্ড জেদি। ওকে সামলাও মা, ওর কষ্টগুলোকে সামলাও। মিসেস খানের কথাগুলো রিদি মন দিয়ে শোনে। ছেলেটা এত কিছু সহ্য করেছে ছোট থেকে। সারাদিনই আরহাম খানের দেখা মিলল না খানবাড়িতে। মনটা ভীষণ খারাপ রিদির। বুকের ভিতর কষ্ট হচ্ছে। এই কষ্ট কেন হচ্ছে, কী কারণ রিদি জানে না, কিন্তু আরহামের সম্পর্কে সব কথা শোনার পর রিদির ভিতরটা কেমন করছে। রিদি নিজের হাতের দিকে তাকায়। এখানে একটা আংটি আছে, যেটা দেওয়া আরহামের। রিদি তাদের প্রথম থেকে এ পর্যন্ত সব কিছু কল্পনা করে, তাহলে দেখা যাবে সব কিছুই নিয়তি। রিদি কখনো এমন একটা জীবন চায়নি যেখানে রিদিকে বন্দির মতো জীবন কাটাতে হবে। এটা একটা সোনার খাঁচা, কিন্তু এই মহিপতির রানী হওয়াটা অনেক দূর রাস্তা অতিক্রমের ব্যাপার। রিদির চোখের সামনে কিছু ফ্ল্যাশব্যাক আসে। অতীত। এসএসসি পরীক্ষার পর রিদি ভালো রেজাল্ট করে। রেজাল্টের মেসেজটা দেখে রিদি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। বাবা, 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 আমি পেরেছি। তোমার মেয়ে কত ভালো রেজাল্ট করেছে দেখো। আজেস্র আমার মেয়েকে জড়িয়ে নেয় বুকে। আমি তো জানতাম আমার মেয়ে বলে কথা, আমার রিদি ভালো রেজাল্ট রিদি করবেই। আমি অনেক খুশি বাবা, আমিও অনেক খুশি। এই খুশির মুহূর্তে আমার মেয়ে কী চায় বল মা, আর যা চাইবি তাই দেব বল। বাবা, সবাইকে মিষ্টি খাওয়াও আর আমাকে ভালো কলেজে ভর্তি করবা। তা তো অবশ্যই। আমার মেয়েটা। রিদি বাবাকে জড়িয়ে ধরে। দেখো বাবা, একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হব। আমিও তো চাই মা, তুই অনেক বড় হ, সব স্বপ্ন তোর পূর্ণ হোক। রিদি বাবাকে জড়িয়ে রাখে। জীবনের সোনালি দিনগুলোর মাঝে ওই দিনগুলো কতই না মধুর ছিল। ম্যাম, কারোর কণ্ঠ শুনে রিদি অতীত থেকে বেরিয়ে আসে। চোখের পানি মুছে পাশে তাকায়। একজন মেয়ের দাঁড়িয়ে। কি হয়েছে? স্যার আপনাকে রুমে নিয়ে যেতে বলেছে। কেন? স্যারের বউ স্যারকে বলুন। আপনার বউ আপনি নিয়ে যান, আমি পারবো না। কিন্তু ম্যাম, স্যার রাগ হয়ে যাবে। না, রাগ হবে না। তুমি গিয়ে শুধু বলো আপনার বউ আপনি নিয়ে আসেন। কথাটা বলে রিদি বিছানার উপরে রাখা কমফোর্ট জড়িয়ে শুয়ে পড়ে। মেড পড়েছে বিপাকে। মেড ভয়ে ভয়ে আরহামকে গিয়ে বলে, স্যার ম্যাম তো অসুস্থ, এজন্য তো তোমাকে পাঠিয়েছিলাম। ম্যাম বলল তিনি হাঁটতে পারবেন না। আরহাম মেডের দিকে তাকায়। হাত থেকে লাল তাজা গোলাপগুলো বিছানায় রাখে। তুমি যাও। মেড চলে যায়। আরহাম রিদির রুমের দিকে হাঁটা ধরে। রুমে এসে দেখে রিদি চোখ বন্ধ করে শুয়ে আছে। আরহাম রিদিকে কিছু না বলে ওকে পাজো কোলে তুলে নেয়। রিদি আরহামের শার্ট খামচে ধরে। আরহাম সোজা রিদিকে নিয়ে রুমে চলে যায়। রিদিকে বিছানায় বসিয়ে রিদির সামনে হাঁটু ভাঁজ করে বসে। কিছু তাজা তাজা গোলাপ এনেছে রিদির জন্য। সেগুলো রিদির হাতে দেয় আরহাম। রিদি গোলাপ দেখে খুশি হয়ে যায়। আরহাম রিদির মুখটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। কাল সকালে রেডি থেকো, আমরা তোমার গ্রামে যাব। রিদির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সত্যি? হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নাও। রিদি আরহামকে জড়িয়ে ধরে। আরহাম রিদিকে জড়িয়ে নেয়। ধন্যবাদ, আমি অনেক খুশি। রিদি আরহামকে ছেড়ে দেয়। লজ্জা পেয়েছে মেয়েটা। মিসেস আরহাম খান, আমরা কাল যাব এবং পরশু দিন আমার সঙ্গে আপনাকে ফেরত আসতে হবে। রাজি? রিদির মনটা যদিও মাত্র একদিন থাকার কথা খারাপ হয়ে যায়, তাও সে বলে ঠিক আছে। এখন বলো, খাওনি কেন? খেয়েছি। না, তুমি খাওনি। কাল তোমার শরীর অসুস্থ ছিল, আজ কেন খাওনি? আপনি সারাদিন বাসায় আসেননি কেন? পদ্মা। আরহাম রিদির হাত দুটোকে নিজের হাতের মাঝে নিয়ে নেয়।
তোমার সামনেই একজন মাফিয়া লিডার, সাথে 34টা কোম্পানির মালিক। কোরিয়া, জাপান, ফ্রান্স, লস অ্যাঞ্জেলেস এ আমার দায়িত্ব থাকে। সব সময় আমাকে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয়। আমার অনেক শত্রু, ঘরে বাইরে এবং ঘরে। আমি সবসময় অ্যাভেলেবেল থাকতে পারবো না, বাকি 5 জন স্বামীর মতো। এর মানে এই নয় যে তুমি না খেয়ে থাকবে। আর 5 জনের মতো কেন হতে পারবেন না? পারবো না তাই পারবো না। রিদি আরামের মুখের দিকে তাকিয়ে থাকে। আরাম রিদির চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। সে চোখ সরিয়ে নেয়। রিদিকে খাবার খেয়ে ওষুধ খাইয়ে দেয় আরাম। ওষুধ খাওয়ার পর রিদি ঘুমিয়ে যায়। কথায় আছে বিয়ের অনেক জোর আছে। কবুল বলার পর স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে স্বীকার করে নেওয়ার পর থেকেই অদৃশ্য এক গিঁট পড়ে যায় দুটো মানুষের মাঝে। সেই গিঁটের জন্য ভালোবাসার জন্ম হয়। ভালোবাসা থেকে দায়িত্ব, সেখান থেকে পজিটিভনেস, সেখান থেকেই সব। আরাম রিদির মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের উপর নিজের রাগ হচ্ছে। সেই দিন রাগের মাথায় মেয়েটাকে কেন বিয়ে করে এনেছিল? সেই দিন যদি নিজের সঙ্গে রিদিকে না জড়াতো তাহলে হয়তো আজ রিদির জীবনে ঝুঁকি থাকতো না। রিদির মায়াবী ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে আরাম। ভুল ছিলাম আমি। আই ওয়াজ টোটালি রং। আমি ভাবতাম আমাদের জীবনে ভালোবাসা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আরাম খানের কোনো দুর্বলতা নেই যাকে দিয়ে তার শত্রুটা তাকে আঘাত করবে। আমি ভুল ছিলাম, সত্যি আমি ভীষণ ভুল ছিলাম। অনেক বড় বড় কথা বলেছি। এখন আমার দুর্বলতা আমার সামনেই ঘুমিয়ে আছে। আরাম রিদির কপালে চুমু দেয়। আরাম রিদিকে দেখেই সারাটা রাত কাটিয়ে দেয়। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে মিসেস ইউনসুও বসে কিছু ভাবছিলেন। তাকে ভাবতে দেখে মিস্টার খান বলেন, জাগি কি ভাবছ? ভাবছি আমি কি সত্যি অনেক বেশি অসুন্দর ছিলাম? জাগি তুমি পৃথিবীতে সেরা সুন্দরী। তাহলে তুমি সাইমার বাড়িতে এখনও কেন যাও? মিস্টার খান কিছুটা ঘাবড়ে গেলেন। মামা মানে? আমি তো চাই না তুমি জানো তুমি কোরিয়া থেকে আসার পর আমি সাইমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। মিসেস ইউনসো স্বামীর দিকে তাকান। জাগি আমি তোমার ভালো চাই সব সময়। আমার কাছে সব প্রমাণ আছে। দেখো জান, আমি চাই না আরামকে এসব বিষয় বলতে। তুমি তো জানো তোমার ছেলেকে। মিস্টার খান বুঝতে পারেন তার স্ত্রী বিশেষ কোন মতলবে তাকে এসব বলছেন। দেখো জান, আমি চাই না রোজিকে কাল সকালে এ বাড়িতে দেখতে। কিভাবে ম্যানেজ করবা তুমি জানো। আমার ছেলের জীবনে আর অশান্তি আমি দেখতে চাচ্ছি না। আমার ছেলে আর যাই হোক তোমার মতো চরিত্রহীন নয়। নিজেকে সামলাও। আরামকে যেন আমার এসবের খবর না দেওয়া লাগে। মিসেস খান খাবার টেবিল ছেড়ে উপরে চলে আসেন। মিস্টার খান সামনের খাবার ছুঁড়ে ফেলে মেঝেতে। যেমন মা তেমন ছেলে। আমার জীবন অস্থির করে ছাড়ল। উফ, এখন আমি রোজির বাবাকে কি বলবো? ইউনসু তুমি আমাকে বরবাদ করে দেবে। মিসেস ইউনসু আয়নার সামনে বসে আছেন। তার বয়স দেখলে মনে হয় না সে এত বয়সী একজন মহিলা। তোমায় আমি এত ভালোবাসা দিয়েছি, হয়তো পৃথিবীতে আর কাউকে এত ভালোবাসা দিতে পারবো না। কিন্তু তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো তারপর আমি বুঝতে পেরেছি নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি। নিজেকে না ভালোবাসলে পৃথিবীতে অন্য কেউ আপন হয় না। তুমিও এত বছর পর আবারও আমার ছেলের সঙ্গে একই ভুল করতে চাইছো। কিভাবে ক্ষমা করি তোমাকে? নারী বড় অদ্ভুত। একবার মন ভেঙে গেলে পুরুষের হাজার পরিকল্পনা তা জোড়া লাগাতে পারে না।